নমস্কার। অবশেষে আপনাদের জন্য বিরাট সুখবর, যেখানে আপনাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল এই মুহূর্তে প্রসেস সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ কিন্তু রীতিমতো হচ্ছে, এবং এখানে আমি একজনের দেখিয়েছিলাম, একজনের না একাধিক জনের, এবং রিজেক্টও হচ্ছে। এবং একটা বিষয়, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এখনই করুন এবং সাথে সাথে দেখবেন আপনার অ্যাপ্রুভাল চলে আসবে এবং আপনি সরকারি তহবিল থেকে ৩,০০০ টাকা পেয়ে যাবেন মাসিক প্রকল্প ভাতা হিসাবে। কাজেই প্রত্যেকে ভিডিওটি দেখুন, যাদের আন্ডার প্রসেস রয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়েছে প্রত্যেকে, এবং যে বিষয়টা এখনই করা দরকার সেটাও এখনই করে নিন, না হলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট হবে। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও বা অল বাটনে ক্লিক করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো এখানে প্রথমেই দেখলেন যে ইনকোয়ারি থেকে এই মুহূর্তে অ্যাপ্রুভাল হচ্ছে। আন্ডার ইনকোয়ারি মানেই বাতিল নয়, এটা প্রমাণিত হলো যে আপনারা আন্ডার ইনকোয়ারি যারা দেখছিলেন এখন অনেকেরই স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, আপনি দেখতে পারেন। 7 দিন আপনাদের প্রত্যেকে বলে রাখি যে অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী আপনি এখনই দিয়ে দিন। কোথায় গিয়ে দিতে হবে? যাদের আন্ডার ইনকোয়ারি হয়নি তারাও এই বিষয়ে অবগত হন, না হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হবে, আপনি মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান পাবেন না। তো এক্ষেত্রে বলে রাখি, প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম, মানে অর্থাৎ আপনার নাম দিতে হবে। হচ্ছে আধার অনুযায়ী, আধার কার্ডে যাদের এর নাম রয়েছে, আধার কার্ডে যাদের যে নাম রয়েছে, যে স্পেলিং রয়েছে, সেই স্পেলিংয়ে এখানে কিন্তু আপনার নাম লিখবেন, ঠিক আছে? এরকমভাবে বড় হাতের লিখবেন, ঠিক আছে? ধরুন রানী দাস, তো এখানে বড় হাতের ক্যাপিটালে কিন্তু লিখবেন, এবং আধার কার্ডে যা স্পেলিং রয়েছে যদি ভুলও থাকে ভুল স্পেলিংই কিন্তু লিখবেন। তারপরে আধার কার্ড যে নাম্বারটা আছে এখানে 16 ডিজিটের যে আধার কার্ড, 4টে 4টে করে 12 ডিজিটের, সেই 12 ডিজিটের আধার কার্ড আপনারা কি নাম্বারটা দিয়ে দেবেন, আধার কার্ডে যে নাম্বার আছে। তারপরে লেখা আছে ভোটার কার্ড অনুযায়ী, অর্থাৎ ভোটার কার্ডে আপনার যে নাম আছে, ধরুন এখানে রানী, এখানে 2টো আই চলে এসছে, ভোটার কার্ডে ভুল করে এসছে, তো ভোটার কার্ডে ভুল করে যে কার্ড নাম্বারটা এসছে ভুলটাই দেবেন, যাতে আপনাকে ভেরিফাই করতে পারে। অনেকের ক্ষেত্রে ভুল থাকলে ভুলটাই দেবেন, কারণ অনেকের নাম মিসম্যাচ হওয়ার কারণে কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো, সেই কারণে আধার কার্ডের ভোটার কার্ডে যা নাম দেওয়া আছে সেটাই কিন্তু আপনারা দেবেন, কোনো সমস্যা নেই। ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এবং ব্যাংকের এই 3টে কে অটোমেটিক দেখা হয়েছিল আগে, যাদের যাদের ভুল ছিল, মিসম্যাচ ছিল নামে, তাদের কিন্তু নামের স্পেলিংয়ে তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো। যেমন ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম আছে, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা পেতে চাইছেন, সরকারি অনুদান পেতে চাইছেন, সেই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, ব্যাংকের যার নামে রয়েছে বইটি, সেই মহিলার আর যে নাম আছে, ঠিক আছে, যে নাম লেখা আছে সেই নামটাই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেওয়া রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার এখানে দেবেন, ঠিক আছে? চেষ্টা করবেন আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেটাই দেওয়ার। এবং সর্বশেষ এসআইআর অনুযায়ী ভোটার লিস্টে নাম আছে কি, এই যে এসআইআর হয়েছিল তা সেই ভোটার লিস্টে কি নাম আছে, যদি থাকে হ্যাঁ করবেন, আর যদি না থাকে, ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে থাকে এই মুহূর্তে, না লিখবেন। তারপরে বলেছে সিএএ দরখাস্তকারী, সিএএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনি ভারতীয় হওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন, যাতে আপনাকে ভারতীয় সার্টিফিকেট বা নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়। যদি আপনি আবেদনকারী হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। আর তারপরে বলেছে 5 নম্বর যে ট্রাইব্যুনাল দরখাস্তকারী, তো ট্রাইব্যুনালে যারা রয়েছেন, মানে যাদের ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে নাম, এবং তারা ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য আবার পুনরায় আবেদন করেছেন এবং ট্রাইব্যুনালে এই মুহূর্তে রয়েছেন, আপনার মামলার নিষ্পত্তি ঘটেনি, যাদের ট্রাইব্যুনালে রয়েছেন তারা হ্যাঁতে ক্লিক করবেন, আর যারা নেই তারা কি হচ্ছে নাতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে নাতে ক্লিক করবেন। তারপরে বলেছে আপনার পরিবারের ইনকাম ট্যাক্স করে কিনা, আপনার পরিবার ইনকাম ট্যাক্স দেয় কিনা। আপনার এখানে বলে রাখি, আপনার যে ব্যক্তি আবেদন করছে, যে মহিলা আবেদন করছে তার কথাও কিন্তু বলা হচ্ছে না,
তিনি সহ পরিবারের এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় পরিবারের যে কজন সদস্যের নাম দিয়েছেন তাদের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু আপনার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, সরকারকে ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু এখানে হ্যাঁতে ক্লিক করবেন, আর আদারওয়াইজ নাতে ক্লিক করবেন কেউ না দিলে। এবার যদি দেয় সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। এবার এখানে পরিষ্কারভাবে যে নোটিশ দেওয়া হয়েছিল অফিসিয়ালভাবে, সেই নোটিশে লেখা ছিল পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তার কিন্তু বাতিলের একটা রিজন হতে পারে। এবার বলে রাখি 7 নম্বর বলা হয়েছে পরিবারের বাড়িতে কটি কামরা বা রুম আছে। আপনার বাড়িতে কটা ঘর আছে? আপনার বাড়িতে টোটাল যদি 3টে ঘর থাকে এনাফ, 3টের বেশি যদি ঘর থাকে তাহলে কি করবেন, এখানে বলে রাখি যৌথ একান্নবর্তী পরিবার, ধরুন আপনারা একান্নবর্তী পরিবার একসাথে 4-5 ভাই মিলে একসাথে থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার মানে যে মহিলা আবেদন করছে তার অ্যাকচুয়ালি যে ঘরগুলোতে আপনি বসবাস করেন, আপনার দখলে যে ঘরগুলো রয়েছে, মোট কথা আপনি যে ঘরগুলোর মধ্যে রয়েছেন সেই ঘরগুলোর নাম্বার দেবেন এখানে। ধরুন আপনি আপনার বাড়িতে 5টা ঘর রয়েছে, একজন এক জায়গায় আপনার বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, আর একটা ঘরে আর 2টো ঘর আপনার আরেক ভাইয়ের, আপনার স্বামীর না ভাইয়ের রয়েছে, আর 2টো ঘরে আপনি বসবাস করেন, ইউজ করেন 2টো ঘর। তো এক্ষেত্রে 2টো ঘরই কিন্তু দেবেন এখানে, কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন আপনি আবেদনকারী আপনি কটা ঘর ইউজ করছেন সেই হিসাবে কিন্তু এখানে রুম সংখ্যাটা দেবেন। ঠিক আছে, আবেদনকারীর জিএসটি নম্বর, আবেদনকারী যে রয়েছে মানে আপনি আপনার যে জিএসটি নাম্বার রয়েছে সেই জিএসটি নাম্বারে যদি আপনার জিএসটি নাম্বার থাকে তাহলে হ্যাঁ, আদারওয়াইজ নাতে ক্লিক করবেন। এটা পরিবারের চাইনি, যে মহিলা আবেদন করছে তার জিএসটি নাম্বার আছে কিনা, যদি থাকে হ্যাঁ, আদারওয়াইজ না, এবং এখানে তার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর বলছে আপনি আশাকর্মী বা ডাব্লিউ বা AWH হিসাবে কর্মরত, আপনি যদি কর্মরত হয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আদারওয়াইজ নাতে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে কি না, আধার লিঙ্ক করা থাকতে হবে। তো এখানে বলে রাখি এটা সবাইকে হ্যাঁ না হ্যাঁতেই উত্তর দিতে হবে, কারণ আপনার যদি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে আপনাকে সরকার টাকা পাঠাবে, সেক্ষেত্রে আধার কার্ডের সাথে যদি ফোন ব্যাংকের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এবং ফর্মটি রিজেক্ট হবে। তাই জন্য হ্যাঁতেই ক্লিক করতে হবে। যাদের ডিবিটি নেই তারা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনই যুক্ত করে নিন। এবার বলে রাখি আপনি কি নিজে দরখাস্তকারী হার্ড কপি শিবিরে জমা করেছেন, মানে আপনি কি নিজে দরখাস্তকারীর হার্ড কপি শিবিরে গিয়ে জমা করেছেন? যদি করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আদারওয়াইজ না লিখবেন। তারপরে লিখেছে আপনি অনলাইনে দরখাস্ত করেছেন, আপনি অনলাইনে কি আবেদন করেছেন? অনলাইনে যারা আবেদন করেছেন হ্যাঁতে ক্লিক করবেন, আর যারা করেননি নাতে। হ্যাঁতে যদি ক্লিক করেন তবেই কিন্তু, হ্যাঁ যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। অনলাইনে যে অ্যাপ্লিকেশন আইডি, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে, আইডি নাম্বারটা। এবারে এখানে বলেছে ওপরের সমস্ত সকল তথ্য আমার দ্বারা প্রদান করা হলো তা সত্য বলে ঘোষিত হয়েছে। সমস্তটা সত্যি আপনি বলেছেন বলে এখানে আপনি আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচার এখানে দিয়ে দেবেন। আর যদি সিগনেচার করতে না চান তাহলে কি হচ্ছে টিপসই এখানে আপনি দিয়ে দিতে পারেন। এরপর ইনকোয়ারি হবে আপনার, যে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা সেটা রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো। এখানে বলে রাখি তদন্তকারী আধিকারিক বা তদন্তকারী যে অফিসার রয়েছে মানে ইনকোয়ারি অফিসার রয়েছে, সে দরখাস্তটি গ্রহণ করেছে, অর্থাৎ যদি গ্রহণ করে তাহলে এখানে সিগনেচার করবে, মানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় আপনার কোনো কিছু ফর্ম অনুযায়ী তারা মনে করছে আপনি পাওয়ার যোগ্য নয়, তা দরখাস্তটি বাতিল করার জন্য, বাতিল করা বলা হলে এখানে কারণ লিখতে হবে। কি কারণে? হয়তো 4টে রুম আছে, এখানে লিখলো 4টে চারটে রুমস লিখলো। কেউ ক্ষেত্রে বললো যে ইনকাম ট্যাক্সের প্রবলেম আছে, ইনকাম ট্যাক্স দেয়। কারোর ক্ষেত্রে বললো আদার্স কোনো রিজন, ঠিক আছে, আদার্স কোনো রিজন রয়েছে। এইগুলোর রিজন কারণটা দেবে, কারণটা দেওয়ার পর এখানে সিগনেচার করবে। যদি এখানে সিগনেচার করে, এখানে ওপরে সিগনেচার করে রিকমেন্ডেশনের নিচে, তাহলে অ্যাপ্রুভ হবে। আর যদি আপনার রিজেক্টের সিগনেচার করে তাহলে আপনার রিজেক্ট হবে। ঠিক আছে, এই যে ফর্মটা আছে এটা কিন্তু জমা দিন। আপনি পঞ্চায়েতে যান, ঘরে বসে থাকেন না, ইনকোয়ারি হচ্ছে না মানে ঘরে বসে থাকেন না, আর বেশি দিন সময় নেই, আপনাদের বাড়িতে আসার কথা। কিন্তু এখানে আমি আপনাদের বলে দিই, আপনাদের বাড়িতে আসার কথা, যে আপনার বাড়ি ভিজিট করবে আশাকর্মী এবং ICDS সরাসরি আপনার বাড়িতে আসতে পারেন। এছাড়া স্থানীয় ক্যাম্পও বসতে পারে, যে স্কুলে আপনি হয়তো খবর পেলেন না যে আপনার এলাকায় হচ্ছে,
এগুলো একটু খবর রাখুন, পঞ্চায়েতে যান, বলেন। এবং ফোন কল, আপনার ইনকোয়ারি অফিসার ফোন করবে, সেই কারণে ফোনটা খোলা রাখুন। যে ফোন দিয়ে আবেদন করেছিলেন, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলা আবেদন করেছেন তার ফোনে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কল আসছে। এবং সরাসরি অনেকে কী হচ্ছে, বিডিও অফিসে যেতে বলছে, আপনার যে বিডিও অফিস সেখানে গিয়ে ভেরিফিকেশন করুন। তো বিভিন্ন পর্যায়ে হচ্ছে, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। আপনাকে খোঁজ রাখতে হবে, আপনার পঞ্চায়েত, আপনার মিউনিসিপ্যালিটি, আপনার কর্পোরেশন কিংবা আপনার বিডিও যেটা সামনে পড়ছে সেখানে গিয়ে একবার অন্তত খোঁজ নিয়ে আসুন যে ইনকোয়ারি আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে স্ট্যাটাসে, তো ইনকোয়ারি আমার এখনও হয়নি, তো এ নিয়ে তথ্য জেনে আসুন যাতে আপনি কোনোভাবে এটাকে মিস না করেন, ঠিক আছে? কারণ একটা ডেডলাইন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সাথে যখন যাবেন এই দুটো জিনিসও নিয়ে যাবেন। একটা হচ্ছে আপনার আসল ডকুমেন্ট কি, আপনি যে আবেদন করছে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, একই সাথে বাড়ির প্রধান যে আছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তারও, এবং তাদের যে জেরক্স কপি আছে সেই জেরক্স কপি নিয়ে যাবেন হাতে করে, ঠিক আছে? এবার এখানে অবশ্যই এটা মাথায় রাখবেন যে এখানে ঘর নিয়ে একটু বলে রাখি যে যাদের 3টি পর্যন্ত ঘর রয়েছে তারা কিন্তু টাকা পাবেন, সরকার বলছে। পরিবারের আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে, মানে ধরুন 10 লাখের মধ্যে আপনাদের টোটাল বাৎসরিক পরিবারের আয়, তাহলে ঠিক আছে। ভেরিফিকেশান 100% সঠিক তথ্য দিলেন আপনি পাবেন। 3টের বেশি ঘর থাকলে বলা হচ্ছে পাওয়া যাবে না। কোনো সদস্য যদি সরকারি কর্মচারী, পরিবারের মধ্যে কোনো সদস্য যদি সরকারি কর্মচারী, ধরুন আপনার হাজব্যান্ড সরকারি কর্মচারী এবং আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অফিসিয়াল নিয়ম অনুযায়ী পাওয়ার কথা না, কিন্তু এখন শোনা যাচ্ছে পাওয়ার কথা, এখন শোনা যাচ্ছে পাওয়া যাবে না। এবং কেউ যদি ইনকাম ট্যাক্স পরিবারে প্রদান করে তাও পাওয়া যাবে না। একই সাথে মিথ্যে ভুল তথ্য দিলে তো অবভিয়াসলি বাতিল হবে। এবার ইনকাম ট্যাক্সের ব্যাপারটা বলি, যে ধরুন যারা অনেকে ইনকাম ট্যাক্স দেয় তারাই পাবেন, যে যারা টিডিএস দেন, ঠিক আছে? আপনার বাড়িতে যদি প্যান কার্ডে টিডিএস জমা থাকে তাহলে বার্ষিক 12 লাখের কম আয় হয়, জিরো ট্যাক্স ফাইল করেন, জিরো ট্যাক্স ফাইল করে টিডিএস রিটার্নের জন্য ফাইল করেন, তাহলে আপনি এই আয় প্রদান করেন না অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আপনি যোগ্য। আর যারা ট্যাক্স যাদের হয় বা জিএসটি রিটার্ন করে বা ট্যাক্স ফাইল করে সরকারকে ট্যাক্স দেয় ইনকামের ওপর, ওর কিছু না কিছু জিরো ট্যাক্সের বেশি ট্যাক্স হয়, তারা কিন্তু পাবেন না। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি ধরে রাখলে এখন যে ট্যাক্স পেয়ার রয়েছে নতুন অনুযায়ী, রুলস অনুযায়ী, সেটা 12 লাখের ওপরে হতে হবে। তো এই হচ্ছে বছরের ইনকাম, এই হচ্ছে পুরো ব্যাপার। সেই কারণে আমি বলবো যাদের ইনকোয়ারি হয়েছে এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, ম্যাক্সিমাম অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে যেমনটি বললাম। আর এবং যাদের অ্যাপ্রুভ হয়নি তারাও হাতে হাত রেখে বসে থাকেন না, একটু খোঁজ নিন এবং এই ফর্মটি যেটা আপনার বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে দেওয়া হবে সেটিকে ফিল আপ করুন, বা তারা ফিল আপ করে আপনার থেকে তথ্য নিয়ে সরাসরি জমা করেন, যাতে আপনার আন্ডার ইনকোয়ারি প্রসেস অ্যাপ্রুভে পরিণত হয় এবং আপনি যোগ্য হন সরকারি অনুদান পাওয়ার জন্য। পুরোটা জানালাম। এখন যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টে জানান এবং আপনার স্ট্যাটাস একবার চেক করে বলুন এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি না অ্যাপ্রুভ না অ্যাকচুয়ালি রিজেক্ট, অবশ্যই কমেন্টে জানিয়ে। থ্যাংক ইউ।